আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে সীমান্তে ক্রমশ উত্তেজনা বাড়ছে পুরো সীমান্তটা জুড়ে। বিশেষ করে এর মধ্যে হচ্ছে দহগ্রাম। আমি দহগ্রামের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দহগ্রামের কি অবস্থা তাও আপনাদেরই বলবো। এখন অফিসিয়ালি যেটা কাগজে যেটা বেরোচ্ছে, আমি সেটা একটুখানি আপনাদের একটুখানি পড়ে শোনাই, তাহলে খবরটা অনেকটা প্রতিষ্ঠা পাবে। অনুপ্রবেশকারীরা বসে শূন্য শূন্য রেখায় দিনভর টানা পড়েন, এটা আজও কাগজে বেরিয়েছে। শুধু দহগ্রামটার মধ্যে উল্লেখ নেই কেন আমি জানি না, খবর পাইনি নাকি জুড়তে ভুলে গেছে, বা অন্য কোনো কাগজে আছে কিনা আমি তা জানি না। লেখা হচ্ছে, অনুপ্রবেশের চেষ্টার অভিযোগ নিয়ে উত্তেজনা ছড়ালো বাংলাদেশ সংলগ্ন কোচবিহার, মেঘড়িগঞ্জ, শীতলকুচি ও সিতাই সীমান্তে। শুক্রবার দিনভর বিএসএফ এবং বাংলাদেশ বর্ডার গার্ডের মধ্যে এ নিয়ে চলেছে চাপানোতর অভিযোগ। এদিন সকালে দেখা যায় মেঘড়িগঞ্জের পানিসারা সীমান্তে শূন্য রেখায় মানে জিরো পয়েন্টে জনদশেক লোক বসে গিয়েছেন। শীতলকুচি সাঙ্গারবাড়ি সীমান্তে শূন্য রেখাতে 10 থেকে 12 জনের একটি দলকে বসে থাকতে দেখা যায়। বিএসএফ সূত্রে দাবি, সন্দেহভাজনে বাংলাদেশের জোর করে ভারতে প্রবেশের চেষ্টা করলে তা আটকে দেওয়া হয়। বিজিবি তাদের ফেরত না নিতে চাইলে উত্তেজনা তৈরি হয়। বিএসএফ এর আধিকারিক বলেছেন, অনুপ্রবেশ রুখতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোচবিহার পুলিশও জানায় বিষয়টি বিএসএফ দেখছে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শীতলকুচি ব্লকের খালিশামারি গ্রাম পঞ্চায়েতের বাংলাদেশ সীমান্ত বিএসএফ বর্ডার গার্ডের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ, শীতলকুচি সাঙ্গারবাড়ি সীমান্তে শূন্য রেখাতে 10-12 জনের মতো মানুষ বসে রয়েছেন। স্থানীয় বাসিন্দা তপন বর্মনের কথা, এদিন হঠাৎ 10-12 জন সন্দেহভাজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশ থেকে ভারতে ঢোকানোর চেষ্টা করা হয়। সেই সময় বিএসএফ তাদের সীমান্তে আটকে দেয়। অভিযোগ, এই সময় বিজিবির পক্ষ থেকে ওই অনুপ্রবেশকারীদের ভারতে ফিরিয়ে নেওয়ার জন্য মাইক যুগের প্রচার করা হয়। বিএসএফ সাফ জানিয়ে দেয় তা সম্ভব নয়। এদিন দিনহাটা সিতাই ব্লকের চামটা সীমান্তে শূন্য রেখাতেও জনপাচক মানুষ বসছিলেন। সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিএসএফ। পশ্চিমবঙ্গে আটক কেন্দ্রগুলি থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর ঘটনা ঘিরে বাংলাদেশ এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনীর চাপানোতর শুরু হয়েছে। এই আবহে আগামী 8 থেকে 11 জুন দিল্লিতে বার্ষিক বৈঠকে বসতে চলেছে বিজিবি এবং বিএসএফ শীর্ষ নেতৃত্ব। সূত্রের মতে, রুটিন বিষয়ক ছাড়াও বৈঠকের অন্যতম আলোচনার বিষয় এদেশে ধৃত অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের পুশব্যাক বা তাদের যাতে বিজিবি ফিরিয়ে নেয় তা নিশ্চিত করা, সীমান্ত দিয়ে মাদক ও মানব পাচার রোধ, জাল টাকা, অস্ত্র, গরু পাচার ইত্যাদি বিষয়েও আলোচনা হওয়ার কথা। এই যে এখন এই যে মিটিংটা হবে, মিটিংটা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করা হবে। সব থেকে বড় ঘটনা ঘটেছে দহগ্রাম অঞ্চলটা। দহগ্রামে আপনি যদি এই ম্যাপটা দেখেন, এই ম্যাপটাতে আপনার এই লাল যে রেখাটা রয়েছে, লাল অঞ্চলটা ঘিরে রয়েছে, এটা হচ্ছে পুরো ভারতবর্ষের। ছিটমহল যখন আদান প্রদান হয়, এই দহগ্রামটাই বাকি রয়ে গেছিল কোনো একটা রাজনৈতিক কারণে। এই একটাই ছিটমহল বাকি আছে, সেটা বাংলাদেশের মধ্যে ভারতের রয়েছে। এখানে গোটা 10 বোধহয় গ্রাম রয়েছে, তার মধ্যে হিন্দুর সংখ্যা কম, মুসলিমের সংখ্যা বেশি। তো এই অঞ্চলটা ঢোকার জন্য 3 বিঘা করিডোর বলে একটা জায়গা ভারত ছেড়ে রেখে দিয়েছে বাংলাদেশের বিজিবিকে ঢোকার জন্য এবং বাংলাদেশের অন্যান্য মানুষকে ঢোকার জন্য বিভিন্ন কাজে 3 বিঘা করিডোরকে ছেড়ে রেখে দিয়েছে। এই 3 বিঘা করিডোরে এইখানে কাঁটাতার বেড়া এবং দহগ্রাম, এই লাল অঞ্চলটা দেখছেন, এই লাল অঞ্চলটায় সীমান্তে এই কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে কাল থেকে প্রচুর গন্ডগোল চলছে। পরশু রাত থেকে চলছে। গতকাল সকালবেলা এই উত্তেজনা বাড়ে। এখন বিজিবি কি করেছে, বিজিবি ওখানে ট্রেঞ্চ করেছে,
রেঞ্জ করে ওখানে বালির বস্তা দিয়ে বন্দুকের নল লাগিয়ে বসে আছে। এবার যখনই ওখানে খুঁটি পুঁততে যাচ্ছে তখনই ওপার থেকে হুঙ্কার মারছে, এবার এখানে এলে গুলি চালাবো, এবার এখানে এলে গুলি চালাবো, মাইকিং এ বলছে। বিএসএফ কোনো কথা শোনেনি, বিএসএফ তো লাগিয়ে যাচ্ছে, শ্রমিকদের বলেছে লাগিয়ে যাও। একবার দুজন সৈনিক বোধহয় বিজেপির দুজন সৈনিক, যা শোনা কথা, উঠে দাঁড়িয়ে বন্দুক তাক করে। যেই বন্দুক তাক করেছে তখন বিএসএফ এর 7-8 জন জওয়ান সোজা একেবারে AK-47 ধরে বলেছে প্রথমে পায়ে গুলি করব, তারপর বুকে গুলি করব, একটা গুলি ছুড়ে দেখ বলে ওপরে শূন্যে ফায়ার করেছে। শূন্য ফায়ার করার পর তারা যারা ওই ট্রেঞ্চের মধ্যে ছিল তারা বসে পড়ে। এই নিয়ে উত্তেজনা আরো বাড়ে। কথা হচ্ছে যে ওই দহগ্রাম সীমান্ত যেটা ভারতের আছে, বাংলাদেশ সীমান্ত ঘিরে, এই দহগ্রামে কাঁটাতারের বেড়া বসাতে দেবে না। আর যদি 3 বিঘা করিডোর যদি আটকে দেয় তাহলে বাংলাদেশের বিজিবির ওই অঞ্চলে ঢোকা কিন্তু পুরো বন্ধ হয়ে যাবে। ওই 3 বিঘা করিডোরটা কিন্তু ভারতের সঙ্গে যুক্ত হয়ে গেছে, তার মানে ভারত পুরোপুরি অ্যাক্সেস পেয়ে যাবে। এখন আলোচনা চলছে ওই যে 8 থেকে 11 দেখলেন, ওই 8 থেকে 11-র মধ্যে এই আলোচনাটা ওই দহগ্রামটাও নিশ্চয়ই ঢুকবে, কারণ অমিত শাহ পরিষ্কার বিএসএফ এর ডিজিকে বলে দিয়েছেন যা করতে হয় করুন, দরকার হলে কড়া ব্যবস্থা নিন। তার মানে গোলাগুলি চললে গোলাগুলি চলবে। আমি মাঝে মাঝে বলি না, যদি একটা স্ফুলিঙ্গ যদি বারুদের স্তূপে পড়ে, আমি বহুবার বলেছি, তাহলে পরে কিন্তু একটা ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হবে। এখন ভারত চায় না কোনো মতেই গুলি একটা চলুক। গুলি যদি চলে তাহলে জানবেন সেটা কিন্তু বছর খানেক ধরে চলবে, 1 মাস 2 মাস বা 2 দিন হবে না। কারণ ব্যাকআপ দেওয়ার জন্য, বাংলাদেশকে ব্যাকআপ দেওয়ার জন্য আমেরিকা দূর থেকে হলেও টার্কিকে দিয়ে সাহায্য করবে, পাকিস্তানকে দিয়ে সাহায্য করবে। আর ইতিমধ্যে পুতিন ফোন করেছিলেন নরেন্দ্র মোদীকে। পুতিন আশ্বাস দিয়েছেন যে দরকার মতো তিনি যখন ফোন করবেন তখন রাশিয়ান ফ্লিট সমস্ত এগিয়ে যাবে, এগিয়ে গিয়ে আমরা চট্টগ্রাম বন্দর ওরা আটকে দেবে যাতে পাকিস্তান না ঢুকতে পারে। আর ভারত রওনা হবে সোজা একেবারে করাচির দিকে। তাহলে হলো কি, আস্তে আস্তে আবহাওয়া উত্তপ্ত হচ্ছে। এই উত্তপ্ত আবহাওয়ার মধ্যে যদি কোনোদিনও একটা গোলাগুলি চলে, এই যে বলা হচ্ছে না 10-12 জন 10-12 জন, এই যে 2000-2500 কিলোমিটার জুড়ে যে 2200 কিলোমিটার জুড়ে যে আমাদের বর্ডারটা রয়েছে, বিভিন্ন গেট খুলে শয়ে নোম্যান্স ল্যান্ডে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর বিজিবি প্রবলেমটা হচ্ছে বিজিবির লোক সংখ্যা কম, 5 কিলোমিটার অন্তর অন্তর পোস্ট আছে। এক পোস্ট থেকে আরেক পোস্টে যেতে গেলে 3-4 জন বিজিবি হাঁটতে হাঁটতে যাচ্ছে, তার পেছনে সঙ্গে নিচ্ছে স্থানীয় লোকেদের, 4-6 জন লোকে কাঁধে পতাকা তুলে নিয়ে বিজিবি পেছনে পেছনে হাঁটছে। এই হচ্ছে বিজিবির মানে আসল শক্তি। আর বিএসএফ পুরোটা ঘিরে রেখে দিয়েছে। এর মধ্যে একটা মজার তথ্য হচ্ছে, উপেন্দ্র ত্রিবেদী আমাদের সেনাপ্রধান, তার সঙ্গে গতকাল রাজনাথ সিং এর একটা বৈঠক হয়েছে। সেটা বাংলাদেশের ব্যাপারে কিনা আমি বলতে পারবো না। একটা বৈঠক রাতে হয়েছে, সেই বৈঠকে কি নির্যাস আমি জানি না। আর জয়শঙ্কর যে শেখ হাসিনার সঙ্গে দৌড়ে গিয়ে কথা বলে এলেন, সেটাও আমি এখনো পর্যন্ত জানতে পারিনি, ফলে সেই ব্যাপারে আমি কোনো আপনাদের আপডেট দিতে পারবো না। কিন্তু সীমান্তে যে উত্তেজনা চলছে, এই উত্তেজনা যদি বহমান হয় এবং তার পারদ যদি চড়ে, তাহলে যে কোনো সময় গুলি চলতে পারে। আর গুলি চললে চারদিক দিয়ে কিন্তু বিএসএফ এগোবে, চারদিক দিয়ে এগিয়ে ঠেলতে 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 ভেতরে নিয়ে যাবে, 10 কিলোমিটার 20 কিলোমিটার ভেতরে নিয়ে যাবে। সব কটাকে যত বাংলাদেশে আমাদের এখানে রয়েছে
সব ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে আবার একসময় পিছিয়ে চলে আসবে, তারপর কাঁটাতারের বেড়া কমপ্লিট করে দেবে। এইরকম একটা কিছু মানে হচ্ছে, এটুকু বুঝতে পারছি। কিন্তু যতক্ষণ না ঘটনা, ভগবান করুক না ঘটুক, কিন্তু যদি একটা গোলাগুলি চলে এবং একটা বিএসএফ যদি মারা যায় বা কিংবা একটা বিজেপি সৈনিক যদি মারা যান, তাহলে কিন্তু একটা রক্তগঙ্গা বইবে। অর্থাৎ উত্তেজনা ক্রমবর্ধমান। এই কবে যে কি হবে এটা কেউ বলতে পারে না। তবে ভারত স্থির করেছে প্রত্যেকটা জায়গায় কাঁটাতারের বেড়া তারা বসিয়েই ছাড়বে, এবং ভারতীয় যারা রয়েছে, সেনাবাহিনী রয়েছে, তারাও সঙ্গে সঙ্গে ওই দহগ্রামে ঢুকছে। আজকের যা খবর, তারাও দহগ্রামে ঢুকছে আস্তে আস্তে। তার মানে সেনাবাহিনী অলরেডি এন্ট্রি নিতে শুরু করেছে। এই দহগ্রামে যদি সেনাবাহিনী ঢোকে, মানে বিএসএফ এর কথা, বিএসএফ তো আছেই, সেনাবাহিনী যদি দহগ্রামে ঢোকে, তাহলে বাকি অঞ্চলে সেনাবাহিনী মোতায়েন হবে না, তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আর যদি সেনাবাহিনী যদি সমস্ত অঞ্চলে ঢুকে যায়, তাহলে বিএসএফ এর জায়গা থাকবে, সেনাবাহিনী ঢুকে যাবে। দুটোর একটা কিছু হবে, আর যেটা হবে সেটা খুব ভালো হবে না, এটুকু আমি বলতে পারি। সবাই ভালো থাকবেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই গতকালকের একটি ঘটনা নিয়ে, নোয়াখালীর ঘটনা। নোয়াখালীতে নজিরবিহীন ভাবে ছাত্রলীগ যুবলীগের মিছিল হয়েছে, এটি সংবাদপত্রের পাতায় এসছে, বিষয়টি মোটামুটি ভাইরাল হয়ে গেছে। কিন্তু শুধু সংবাদের মধ্যে নয়, খবরের মধ্যে আমরা থাকতে চাই না। এই মিছিলটা একটা দৃষ্টান্ত তৈরি করেছে, এবং এটি বিএনপির জন্য কেন সতর্ক বার্তা, আমরা একটু এর ভেতরে গিয়ে গভীরভাবে অন্তরালের আলাপ করতে চাই বা গভীর বিশ্লেষণে যেতে চাই। আশা করি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা সহ বাংলা ভাষাভাষী দর্শক যারা আমার অনুষ্ঠান দেখেন, তারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে নিয়ে আমরা আলাপ শুরু করতে চাই, আর সঙ্গে আছি আমি সাজ্জাদ কাদির। গতকাল বাংলাদেশে এমন একটি ঘটনা ঘটেছে যা পুরো রাজনৈতিক সমীকরণকে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের নোয়াখালীতে। গতকাল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমর্থনে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ এবং যুবলীগ। হ্যাঁ, আমরা কথা বলছি ছাত্রলীগের নেতা কর্মীদের নিয়ে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, মিছিলের শুরুতে পুলিশ বাধা দিলেও এক পর্যায়ে পুলিশ সেখান থেকে সরে যায়। কেন পুলিশ বাধা দিয়েও সরে গেল? সাধারণ একটি জেলায় পুলিশের সংখ্যা কত থাকে? আর এই ঘটনা থেকে বর্তমান বিএনপি সরকারের জন্য কি শিক্ষণীয় বার্তা রয়েছে? দর্শক, ঘটনাটি গতকাল শুক্রবার অর্থাৎ 5 জুনের জুমার নামাজ শেষ হওয়ার ঠিক পরপরই নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নাই ইউনিয়নের বাঁধেরহাট বাজারে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। জানা গেছে, জুমার নামাজের পর সদর উপজেলার ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা যখন শেখ হাসিনার সমর্থনে মিছিল বের করেন, তখন পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু এরপর যা ঘটলো তা সত্যিই নজিরবিহীন। পুলিশের সেই বাধাকে সম্পূর্ণ উপেক্ষা করেই এই সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হন। শুধু তাই নয়, তারা বাঁধেরহাট বাজারের প্রধান প্রধান সড়ক অত্যন্ত দাপটের সাথে প্রদক্ষিণ করেন। এই বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন নোয়ান্নাই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী আশরাফুল করিম চৌধুরী বাবু। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে আওয়ামী লীগ সহ তার সকল অঙ্গ সংগঠনকে এই মুহূর্তে নিষিদ্ধ করে রাখা হয়েছে। এই নিষিদ্ধ সংগঠনের মিছিলের সামনে পুলিশ কেন অসহায় হয়ে পড়ল? বলা হচ্ছে যে সেই স্থানে
মিছিলে জনসংখ্যা এত বেশি ছিল, সেই তুলনায় পুলিশ ছিল এত নগণ্য, যার দরুন পুলিশ সেই স্থান ত্যাগ করতে বাধ্য হয়। এ বিষয়ে সুধারাম মডেল থানার ওসি তৌহিদুল ইসলাম যা বলেছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ওসি তৌহিদুল ইসলাম জানান, আগে থেকেই টের পেয়ে পুলিশের একাধিক দল সেখানে উপস্থিত ছিল, কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করেই মিছিলটি সামনে এগিয়ে যায়। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এক পর্যায়ে পুলিশ সেখান থেকে সরে যেতে বাধ্য হয়। ওসির এই বক্তব্য প্রমাণ করে পুলিশ সেখানে বল প্রয়োগের পথে হাঁটলে এখানে একটা ভিন্ন রকম ঘটনা ঘটে যেতে পারত, আর সেই কারণে পুলিশ সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়। এবার চলুন একটি গুরুত্বপূর্ণ সমীকরণ বোঝা যাক। আচ্ছা দর্শক, বলুন তো একটি জেলায় পুলিশ সদস্য সংখ্যা কত থাকে? আসুন এর একটি প্রশাসনিক হিসেব দেখে নেওয়া যাক। পুলিশ জেলাগুলো সাধারণত এ, বি, সি ক্যাটাগরিতে বিভক্ত। প্রথমত ছোট জেলা, যেমন নড়াইল, মেহেরপুর বা ঝালকাঠি, এই ধরনের ছোট জেলাগুলোতে গড়ে 800 থেকে 1200 জন পুলিশ সদস্য থাকেন। এর মূল কারণ হলো এসব এলাকার কম জনসংখ্যা এবং তুলনামূলকভাবে শান্ত পরিবেশ। দ্বিতীয়ত মাঝারি ও বড় জেলা, যেমন কুমিল্লা, বগুড়া, যশোর, দিনাজপুর, এই জেলাগুলোতে পুলিশ ফোর্সের সংখ্যা 1500 থেকে শুরু করে 3000 বা তারও বেশি হয়ে থাকে, কোথাও কোথাও 4-5 হাজারও থাকতে পারে। কারণ এসব জেলার ভৌগোলিক আয়তন বড়, গুরুত্বপূর্ণ মহাসড়ক রয়েছে এবং জনসংখ্যাও অনেক বেশি। তৃতীয়ত মেট্রোপলিটন পুলিশ এলাকা, যেমন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কিংবা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। এখানে জনবল থাকে 6000 থেকে শুরু করে 29-30 হাজার বা আরো বেশি হতে পারে, কিছু প্লাস মাইনাস হতে পারে, 30-32 হাজারও হতে পারে। কখনো কখনো ঢাকা মেট্রোপলিটন পুলিশে শোনা যায় যে 33 হাজার জনবল, কখনো 30 হাজার শোনা যায়। এই সংখ্যাটা কিছু কম বেশি হতে পারে। অত্যন্ত ঘনবসতিপূর্ণ শহর, ভিভিআইপি মুভমেন্ট এবং কূটনৈতিক অঞ্চলের নিরাপত্তার কারণে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশেই আমি যে সংখ্যাটি উল্লেখ করলাম 30 থেকে 32 হাজার জনবল রয়েছে। সংক্ষেপে বলতে গেলে বাংলাদেশের সাধারণ জেলাগুলোতে গড়ে 2000 জনের কাছাকাছি পুলিশ ফোর্স মোতায়েন থাকে। এভারেজে 2000 বলতে পারেন। তবে এই সংখ্যাটি স্থায়ী নয়। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ হেডকোয়ার্টার সময়ে সময়ে যে কোনো জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে নতুন পদ সৃষ্টি করে বা জনবল কাঠামো তথা অর্গানোগ্রাম পরিবর্তন ও বৃদ্ধি করে থাকে। অর্থাৎ আপনি চিন্তা করুন যে নোয়াখালী পুরো জেলা পুলিশে কত পুলিশ থাকতে পারে, 2 বা 3 হাজার, কিন্তু এই মিছিলটাতে জনবল ছিল 3 থেকে 4 হাজার। একবার চিন্তা করুন, নোয়াখালী জেলা সদরে, এটা কিন্তু একটা ইউনিয়ন পর্যায়ে আয়োজন ছিল, নোয়াখালী জেলা সদরেই যদি 30,000 মানুষের মিছিল হয়, সেখানে পুলিশ থাকবে 2 বা 2.5 হাজার। কিংবা নোয়াখালীর কোনো একটা উপজেলায় মিছিল হলো বা যে কোনো একটা জেলার উপজেলায় মিছিল হলো, একটা উপজেলা বা একটা থানায় পুলিশ কত থাকে? 70, 100 বা ম্যাক্সিমাম বড় থানা হলে 150 জন পুলিশ সদস্য থাকে। কিন্তু আপনি যদি 10,000 মানুষের মিছিল বের করেন, তাহলে সেই পুলিশ কি সেই মিছিলকে ঠেকিয়ে দিতে পারবে? আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য গতকাল নোয়াখালীর এই মিছিল থেকে পুলিশ দূরে সরে গেছে, মিছিল করতে দিতে বাধ্য হয়েছে। দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন যে নোয়াখালীর এই ঘটনাটি নিঃসন্দেহে একটি বড় উদাহরণ তৈরি করেছে। আর এই উদাহরণ থেকে বর্তমান বিএনপি সরকারকে অনেক বড় শিক্ষা নিতে হবে। কেন শিক্ষা নিতে হবে? কারণ শুধুমাত্র পুলিশ প্রশাসন দিয়ে দিনের পর দিন কোনো জনগণের রাজনৈতিক শক্তিকে নিষিদ্ধ বলে আটকে রাখা সম্ভব নয়। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস সবাইকে মাথায় রাখতে হবে, পুলিশ কিন্তু কোনোভাবে এখন আর সহিংস হয়ে বিশেষ কারো নির্দেশে সাধারণ মানুষের ওপর গুলি চালাবে না। কেন চালাবে না? এর পেছনে রয়েছে একটি গভীর মনস্তাত্ত্বিক ও ঐতিহাসিক কারণ। পুলিশের বুকে এখনো রয়ে গেছে 2024 সালের সেই দগদগে ক্ষত,
2024 সালে রাষ্ট্রের জানমালের সুরক্ষা দিতে গিয়ে পুলিশ বাহিনীকেই চরম বিপদের মুখে ফেলে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি কিভাবে বহু পুলিশ সদস্যকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আর যারা জীবিত আছেন তাদের অনেক পুলিশ সদস্যকে পরবর্তীতে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা দিয়ে বিচারের আওতায় আনা হয়েছে। কাজেই সেই ভয়াবহ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী 5 কিংবা 10 বছরে পুলিশ এই নির্মম স্মৃতি ভুলতে পারবে না। তারা নিজেদের আর বলির পাঠা বানাতে চাইবে না। তাই তারা কোনোভাবে সাধারণ জনগণের ওপর সহিংস হয়ে উঠবে না। তাছাড়া আরো একটি বড় ঝুঁকি রয়েছে, মিছিল বা ভিড়ের ভেতরে কোনো জঙ্গি কিংবা সন্ত্রাসী গোষ্ঠী আচমকা গুলি চালিয়ে তার দায় পুলিশের উপর চালিয়ে দিতে পারে, যেটি ঘটেছিল 2024-এর জুলাই আগস্টে। সন্ত্রাসী জঙ্গিরা সাধারণ খেটে খাওয়া মানুষকে গুলি করে হত্যা করেছে, করে সেই দায় চাপিয়ে দিয়েছে পুলিশের ওপর। আপনি চিন্তা করুন যে 2024-এর জুলাই আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি একজন শিক্ষার্থীও নিহত হয়েছেন? নিহত হয়নি। যারা নিহত হয়েছেন তাদের ডাটা আপনি পর্যবেক্ষণ করলে দেখবেন সাধারণ খেটে খাওয়া মানুষ। 2-1 হয়তো ইউনিভার্সিটি শিক্ষার্থী, সেটি ঢাকার বাইরে, যেমন রংপুরের আবু সাইদকে। সেই আবু সাইদকেও আসলে পুলিশ গুলি করে হত্যা করেনি বলেই বিভিন্ন আলাপে এটি এসছে যে আবু সাইদকে জঙ্গিরাই গুলি করে হত্যা করেছিল। কাজেই এটিও বলা যায় যে ভিড়ের ভেতরে জঙ্গিরা ঢুকে মিছিলে গুলি করবে, পুলিশ কিন্তু এখন এ ব্যাপারেও সচেতন, কারণ ওই গুলিটা চালিয়ে দেবে পুলিশের উপর। পুলিশ এই ফাঁদে আর পা দিতে রাজি নয় বলে মনে হয় এখনকার বাস্তব অবস্থায়। ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে আমরা বলতে পারি মাঠ পর্যায়ের এই বাস্তব চিত্রটি বর্তমান সরকারের জন্য একটি বড় সতর্কবার্তা। নোয়াখালীর এই ঘটনা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে রাজনৈতিক সমাধান ছাড়া কেবল নিষেধাজ্ঞা দিয়ে কোনো দলকে মাঠ থেকে মুছে ফেলা যায় না। আমরা এই আলাপের শেষ পর্যায়ে এসে বলতে চাই যে বিএনপি যদি অবিলম্বে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়ে রাজনীতিকে উন্মুক্ত না করে, তবে নিশ্চিত থাকুন ভবিষ্যতে একটি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে এই বিএনপি সরকার। কারণ প্রশাসনিক শক্তি বা পুলিশি শক্তি দিয়ে রাজনীতি দমনের চেষ্টা অতীতেও সফল হয়নি, আর 24 সালের ক্ষতর পর পুলিশও আর সেই ঝুঁকি নেবে না। কাজেই বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে মহাবিপর্যয় থেকে বাঁচতে হলে কি করা উচিত, এবং আমরা প্রত্যাশা করব যে বাংলাদেশে স্থিতিশীল পরিবেশ নির্মাণ করবে বিএনপি। যেহেতু বিএনপি এখন ক্ষমতায়, এর দায় দায়িত্বটাও বিএনপির, এবং স্থিতিশীল ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নির্মাণ করবে। নইলে বিএনপির ক্ষমতাও কিন্তু দীর্ঘস্থায়ী করা কঠিন হয়ে যাবে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন।